হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাকিব, আর্মিতে জয়েন হয়েছো, এত ছুটি করলে হয় না। পরিবারের আগে নিজের দেশের কথা চিন্তা করো। অবশ্যই স্যার, কিন্তু সমস্যা হচ্ছে বাসা থেকে খুব আর্জেন্ট যাওয়ার জন্য বলা হয়েছে। প্লিজ যাই। ঠিক আছে, সময় তো জানাই আছে, ঠিক সময় আবার ডিউটিতে জয়েন করবে। ধন্যবাদ স্যার। এতক্ষণ সকালের ঘটনা বলছিলাম, এবার বাস্তবে আসি। পরনে আমার আর্মির ভারী পোশাক, বুট, জুতো আর ক্যাপ। যদিও ক্যাপটা এখন মাথায় নেই, আমার হাতেই আছে। পাত্রের সম্পূর্ণ ফ্যামিলি আমার মাথা থেকে পা পর্যন্ত বোধ হয় 7 থেকে 8 বার পরখ করে নিয়েছে। তারা যে আমাকে পাগল ভাবছে তা আমি বেশ ভালোভাবে বুঝে নিয়েছি, কারণ বাকি 8-10টা সাধারণ পাত্রের মতন আমি কোট প্যান্ট কিংবা শার্ট পাঞ্জাবি পরে আসিনি, আর না এসেছি কোনো সুগন্ধি মেখে কিংবা চুলে জেল দিয়ে। সকলের তীক্ষ্ণ দৃষ্টিতে আমার খুবই লজ্জা লাগছে। বাসায় আসতে না আসতেই বাবা মার তাড়ায় এই পোশাকেই চলে আসতে হলো। তাড়াহুড়ায় দরজার বাইরে বুট জুতো খুলে আসা হয়নি। জুতার নরম কাদামাটি শক্ত হয়ে জুতায় ঘাপটি মেরে বসে আছে। লজ্জায় আমার মাথা কেটে ফেলার উপক্রম হয়ে যাচ্ছে। পা পেছনে এনে লুকানোর ব্যর্থ চেষ্টা করতেই পাত্রের আগমন। আমার ঠিক সামনেই বসে আছে আফরা, আমার প্রথম এবং হয়তো শেষ ভালোবাসা, ভার্সিটির প্রথম প্রেম। আমার যুবক বয়সের প্রথম ভালোবাসায় ছিল আফরা। উজ্জ্বল শ্যামবর্ণের মিষ্টি চেহারার অধিকারিণী সে। লুকিয়ে লুকিয়ে প্রতিদিন তার দিকে চেয়েই থাকা আমার দৈনন্দিন কাজ ছিল। মামুনকে যখন আফরার কথা বলেছিলাম তখন গুনে গুনে 3 বার আমার কাছ থেকে সে ট্রিট নিয়েছিল। প্রথম ভালোবাসার কথা শুনে বন্ধু আমার বেশ খুশি হয়েছিল বটে, কিন্তু আস্তে আস্তে আফরা আর আমার প্রসঙ্গ এলেই কেমন যেন এড়িয়ে যেত। প্রেম ভালোবাসা আদৌ তার জীবনে আসেনি, তাই হয়তো কোনো সময় তো ফেসে গিয়েছিলাম তাকে দেখতে গিয়ে। তারপর কোন রকম বাহানায় বেঁচেও যেতাম। অনেক মধুর স্মৃতি পার করেছি তাকে নিয়ে। ভেবেছিলাম ভার্সিটির শেষ দিন তাকে আমার মনের অব্যক্ত গোপন ভালোবাসার কথাটা বলেই দেব, কিন্তু নিয়তি সহায় হয়নি আমার প্রতি। প্রেম নিবেদন করার আগেই সেনাবাহিনীতে চলে গিয়েছিলাম। সবুজ রঙা শাড়ি পরে ছোট্ট একটা ঘোমটা দিয়ে আমার সামনে বসে আছে আফরা। কোনো মায়াবিনী কিংবা কোনো অপসরী থেকে তাকে কম সুন্দর লাগছে না। নিচের দিকে তাকিয়ে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে নড়াচড়ায় ব্যস্ত সে। আমার আবার সব দিকেই না তাকালেই নয়। এবার বন্ধু মামুনের দিকেই তাকালাম। সে ভীষণ গম্ভীর কিংবা রেগে আছে। তার রেগে থাকার কারণ আদৌ আমি বুঝতে পারলাম না। আমার সাথে সবটা পথেই সে হাসি তামাশায় ব্যস্ত ছিল। ইশারায় তাকে কি হয়েছে বলতেই সে আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বুঝিয়ে দিল কিছুই হয়নি। আমিও আর মাথা ঘামালাম না। ও হ্যাঁ, আপনাকে দেখতে দেখতে তো আমার পরিচয়টাই দিতেই ভুলে গিয়েছি। আমি হলাম সাকিব, মাহাতিম সাকিব। ভার্সিটি শেষ করে সেনাবাহিনীতে জয়েন হয়েছি। আমি আর মামুন একসাথে ট্রেনিং নিয়েছি। শুধু যে আর্মির ট্রেনিং এর কারণে তার সাথে আমার সখ্যতা তা কিন্তু নয়। সেই ন্যাংটাকালের জীবন থেকেই মামুন আর আমি বেস্ট ফ্রেন্ড। তারপর ভার্সিটি এবং শেষে আর্মিতে। চট্টগ্রাম হালিশহর আর্টিলারি সেন্টার থেকে 1 বছরের হাড় ভাঙা রিক্রুট ট্রেনিং শেষ করে 15 দিনের ফ্লিপ ছুটি নিয়ে বাসায় আসতেই বাবা আমার হাত ধরে বললেন, এবার তোর বিয়ে দিয়েই তবে হাত ছাড়বো বলে আমাকে গাড়িতে বসিয়ে দিলেন। আমি কিছু গুছিয়ে ওঠার আগে এক প্রকার কাকতালীয় ভাবে আপনাদের বাসায় এসে গাড়ি থামে। এবার নিয়তি যে আমার উপর প্রসন্ন তা আমি বেশ বুঝতে পেরেছি। মামুনের চিন্তা বাদ দিয়ে এবার আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। মেয়েটা বেশ লজ্জা পাচ্ছে বোঝাই যাচ্ছে। টুকটাক সবার সাথে কথা হলো, আমাকে আর আফরাকে আলাদা কথা বলতে দেওয়া হলো। আমিও বাধ্য ছেলের মতন তার পেছন পেছন বারান্দায় চলে এলাম। আমাদের মাঝে কম করে হলো 1-2 হাত দূরত্ব। মেপে দেখলে আমার কথা সঠিক হতো। প্রায় 20 মিনিট হতে চলল, অথচ তার মুখে কোনো কথাই নেই। এভাবে চলে তো হবে না। এমন মুহূর্তে কি ঘন্টার পর ঘন্টা সময় হাতে থাকে? আর চোখে আপনার মুখের দিকে তাকালাম। না, বেশ একটা সুবিধার মনে হচ্ছে না। তবে কি সে সুখী নয় এই বিয়েতে? কিন্তু আমি তো তাকে ছাড়া আর কোনো মানবীকে এই জীবনে স্পর্শ করতে নারাজ। পিনপত নীরবতা ভেঙে আমি তাকে প্রশ্ন করলাম, তোমার কি আমাকে কিছু জিজ্ঞাসা করার আছে? আমার এমন সহজ সরল প্রশ্ন শুনে আফরা দ্রুত গতিতে আমার চোখের দিকে চোখ বড় বড় করে তাকালো। তার চাহনি দেখে বুঝলাম বেশ রেগেই আছে মেয়েটা। রাগে তার চিকন নাক ফুলে আছে।
মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে এখনই ভস্ম করে দেবে। বুঝতে পারছি না আমি কি এমন প্রশ্ন করলাম যার রিয়াকশন এতটা শক্তভাবে দিতে হবে। যাকে সে কথা, এবার বোধহয় সে একটু শান্ত হলো। দৃষ্টির সামনে রেখেই আফরা আমাকে বলল, দেখুন আমি এই বিয়ে করতে পারবো না। তার এমন কঠিন কথা শুনে আমার ভেতরটা ছ্যাদ করে উঠল। কারণ জিজ্ঞাসা করতে যাব তার আগেই আমাকে সে বলে ওঠে, আমি একজনকে ভালোবাসি, আর বিয়ে করতে হলে তাকেই করব। মা বাবা জোর করছিল আপনাদের সামনে আসার, তাই এসেছি। আপনি সবাইকে বলে দেবেন যে আপনার আমাকে পছন্দ হয়নি, না হয় আমাকেই বলতে হবে। আশা করি আমি যা বোঝাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন। আফরার মুখে ভালোবাসি কথাটা শোনার খুব ইচ্ছা ছিল। আজ ইচ্ছা পূরণ হলো, কিন্তু তার ভালোবাসা যে অন্য কেউ, তবে তা আমার এই মুহূর্তে ধারণার বাইরে ছিল। যাকে ভালোবাসি সে কিনা অন্য কাউকে ভালোবাসে। খুব কষ্ট হওয়া সত্ত্বেও মুখে হাসির রেখা ফুটিয়ে তার দিকে তাকিয়ে বললাম, তোমায় কষ্ট করতে হবে না, আমিই বলে দেব। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বারান্দা থেকে বসার রুমে চলে এলাম। সে হয়তো আরো কিছু বলতে চেয়েছিল, কি লাভ শুনে? বললে হয়তো তার ভালোবাসার কথাই বলতো। আমার সেসব শোনার সামর্থ্য নেই যে, তাই চলে এলাম। মা ইশারায় আমাকে পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করতেই আমি মুচকি হেসে মাথা নাড়িয়ে না বলে দিলাম। অবশ্য আমার এই হাসি মায়ের চোখে পড়েনি। এই হাসির মানে আমি নিজে খুঁজে পাচ্ছি না। আফরা নিষেধ না করলেও বোধহয় আজ তার হাতে আংটিটা পরিয়েই তবে এই বাসা ছাড়া হতো। মামুনের পাশে এসে বসতেই সে কোনোই দিয়ে হালকা ধাক্কা দিয়ে আমার কানের কাছে মুখ এনে বলে, কিরে পছন্দ হয়েছে? আমি মাথা নাড়াতেই সে আমার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। তার অবাক হওয়ার কারণ আমি বেশ বুঝতে পারছি, তবু কিছুই করার নেই আমার। বাসায় আসতেই মায়ের কড়া গলা শুনতে শুনতে আমি অতিষ্ঠ। কেন পছন্দ হয়নি? এত ভালো মেয়ে তোর পছন্দ হলো না? জীবনে এত সুন্দর মেয়ে আর কোথাও পাবি না? বুড়ো হয়ে যাচ্ছিস, এবার তো বিয়েটা করে নিতি। এমন সব প্রশ্নে আমি এই মুহূর্তে নাজেহাল। খারাপ লাগছে খুব। এত এত খারাপ লাগার মাঝেও আমার যে কিছুই করার নেই। ভালোবাসা একপাক্ষিক হয় না, জোর করে দাও আর ভালোবাসা পাওয়া যায় না। থাক না, সে তার মতো। ভেবেছিলাম বিয়ে করে সৈনিক কোয়ার্টারে আফরাকে নিয়ে টোনাটনের মতন থাকবো। আমার গত 3 ঘন্টার সব ভাবনায় পানি ঢেলে দিল সে। আমি অপেক্ষায় আছি ততদিন, যতদিন না তার পরিণয় দেখছি। গায়ের সব ভারী পোশাক খুলে আমি গোসল করে ঘুম দেওয়াটাই এই মুহূর্তে সব থেকে বেস্ট আইডিয়া মনে করছি। ঘুমিয়ে নিলে অন্তত পক্ষে খারাপ লাগাটা যদি একটু কমে, তাতে মন্দ কি? রাতের খাবার খেয়ে এখন আমি ছাদে বসে আছি। আশপাশ দেখে মনে হচ্ছে গত 1 বছরে কিছুই পাল্টায়নি। বাড়ির বাগান, দেয়ালে শ্যাওলা ধরা সে পুরনো সিমেন্ট, পাশের বাড়ির কবুতরের ঘর, পুকুর ঘাটের ভাঙা সিঁড়ি সবই আগের মতন স্থায়ী। অথচ মানুষের কত পরিবর্তনই না হয়ে যায়। ভেবেছিলাম 1 বছর পর এখানে এসে দেখব নতুন করে সবকিছু হয়ে গিয়েছে। যাকে আমি আবার একটু হিমো হিমো টাইপের। যদিও আমার বর্তমান পেশার সাথে হিমো চরিত্রটা সম্পূর্ণই বেমানান। সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে প্রায় রাতেই নিজেকে হলুদ পাঞ্জাবিতে সাজিয়ে এলোমেলো চুলে রাস্তায় হাঁটতে বের হয়ে যেতাম। হিমোর মতন খালি পায়ে হাঁটার ইচ্ছা হয়নি কখনো। আমার আবার পাঞ্জাবির পকেটও ছিল, শুধু বাকি একটা নীল শাড়ি পরিহিতার রূপার, যার কপালে কালো টিপ পরিয়ে দেওয়ার জন্য আমি রোজ পায়ে হেঁটে তার কাছে যাব। অবশ্য হোমাঞ্চারের হিমু আমার তেমন ভালো করে কখনো পড়ার সময়ই হয়নি, তবু নিজেকে হিমু দাবি করতে মন্দ কই। এই মুহূর্তে 1 কাপ ধোয়া ওঠা গরম কফি হলে খুব একটা খারাপ হতো না। নিচে গিয়ে কফি বানানোর ইচ্ছেটাকে এখন ধামাচাপা দিয়ে রেখেছি। আমি আবার বাসায় এলেই অলস হয়ে যাই কিনা? যদিও রান্না বান্না কিছুটা শিখেছে সৈনিক ক্যাম্পে, গা ভর্তি অলসতা থাকলেও সেখানে মাঝে মাঝে রান্নার কাজে হাত লাগাতে হতো। রাতের আধারেই ছাদের নয়নতারাগুলোকে দেখছি। ঘ্রাণহীন এই ফুলের তেমন বিশেষত্ব না থাকলেও আমার অনুরোধেই ছাদে এই গাছের স্থান হয়েছে। যদিও মায়ের এতে যথেষ্ট সমর্থন ছিল। বসে বসে গাছগুলো দেখার সময় মনে হলো পাশের বাড়ির ছাদে কারো ছায়া দেখা যাচ্ছে। ভালো করে তাকিয়ে দেখি ছায়াটা আস্তে আস্তে আমার কাছেই আসছে। 1 ন্যানোসেকেন্ডের জন্য ভয় পেল, সাথে সাথেই ভয় উবে গেল এক মেয়েলি কণ্ঠে আমার নাম শুনতে পেয়ে। ছায়াটা আমার থেকে 3 কিংবা 4 হাত দূরেই দাঁড়িয়ে আছে। ইস, আজ চাঁদের আলো নেই, থাকলে এতক্ষণে ঠিক ধরে ফেলতাম। আমার ভাবনার ছেদ ঘটিয়ে আমার নামটা ধরেই মেয়েটার কণ্ঠ ডেকে ওঠে। এবার আমিও ছাদের রেলিং ধরে ছায়াটার দিকে তাকালাম। আমার আর পাশের বাড়ির মাঝে মাত্র 1 হাতের দূরত্ব। এতক্ষণ পরেই
তামু বলে আমি চিৎকার করে উঠলাম। আস্তে মাহাতিম ভাইয়া, কি করছেন কি? এত জোরে চিৎকার করলে বাড়ির সবাই দৌড়ে ছাদে চলে আসবে যে। সরি, তোকে দেখে তো প্রথমে ভেবেছিলাম পাশের শেওড়া গাছ থেকে পেতনি নেমে এলো নাকি। এত রাতে কি করছিস ছাদে? আপনি আমাকে পেতনি বললেন, আপনার জন্য ছাদে এলাম। আর আপনি কি না? হ্যাঁ, আমি জানতাম ভুলেই যাবেন আমাকে। তোকে মনে রাখতে যাবো কোন দুঃখে শুনি? আর কি বললি, আমার জন্য ছাদে এলি মানে? না মানে এতদিন পর বাসায় এলেন আপনি, ভাবলাম একটু গল্প করি, তাই তো ছাদে চলে এলাম। আমি জানতাম আপনি এই সময় ছাদেই থাকবেন, কম তো আর দেখিনি আপনাকে। এত রাতে ছাদে ঘুরঘুর করতে আপনিই পারেন। এত রাতে তোর গল্প করতে হবে না, যা নিচে গিয়ে ঘুমিয়ে পড়, সকালে ভার্সিটি যেতে হবে না, যা নিচে যা। উফ মাতিম ভাইয়া, আপনি সব সময় আমার সাথে এমন রেগে রেগে কেন কথা বলেন বলুন তো? কথা একটু ভালোবাসবেন না, মানে একটু হেসে হেসে কথা বলবেন, তা না সব সময় কেমন রাগে মোটে থাকেন। প্লিজ ভাইয়া একটু থাকি না, আজ সারা রাত আপনার গত 1 বছরের গল্প শুনবো। কি হলো বলবেন না আমাকে? তামুর ওই করুণ মুখটা আমার দেখে ভীষণ হাসি পাচ্ছে মানে খুব হাসি পাচ্ছে। এই পিচি মেয়ে যে আমাকে পছন্দ করে তা আমি আরো 3 বছর আগেই জানতে পেরে গেছি। ফর্সা চামড়ার লম্বা মুখের মেয়েটাকে দেখতে ভালোই লাগে। পাসপোর্ট 2 এর এই পিচি মেয়েটার চোখ ছোট ছোট, নাক সরু আর চিকন ঠোঁট রেগে থাকলে মেয়েটাকে ভারী সুন্দর দেখায়, যে কেউ দেখলে প্রেমে পড়তে বাধ্য। তামু একটা বাচাল, সবসময় সবাইকে কথায় মাতিয়ে রাখে, এজন্যই আমার একে এত ভালো লাগে। কিন্তু ভালোবাসা সেটা সম্ভব না কোনোভাবেই। তামুর জন্য আমি ভালোবাসাটা আনতে পারি না, ভালোবাসাটা আমার আফরার জন্যই গচ্ছিত। তামু যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তখন আমার বইয়ের ভাঁজে তামুর আমাকে নিয়ে প্রেমপত্র দেখেই বুঝতে পারি মেয়েটা আমাকে পছন্দ করে। অবাক হয়েছিলাম খুব। শরৎচন্দ্রের লেখা একটা বই তাকে পড়তে দিয়েছিলাম, সে তার ভেতর প্রেমপত্র লিখে আমার কাছে ফেরত পাঠায়। মেয়েটার প্রচুর সাহস, খুব হাসি পেয়েছিল সেদিন। তবে আমার কাছে এসব তার বাচ্চামই মনে হয়, বয়সের স্রোতে এমন করেছে বলেই মনে হয় আমার। পরে হয়তো সব মোহ ভেঙে যাবে যখন জানতে পারি তামু আমাকে পছন্দ করে। তখন তার কাছ থেকে যত দূরে যেতে চাই ততই সে আমার পেছনে লেগে থাকে। না, আর পারি না এই মেয়েকে নিয়ে। ভালো না বাসতে পারলেও পিচিটাকে ছাড়া থাকাই যায় না। মনে মনে হাসা বাদ দিয়ে কফির লোভ সামলাতে না পেরে মুচকি হেসে তাকে বললাম, বলবো তবে কি? তবে আমার জন্য এখনই 1 কাপ গরম কফি বানিয়ে নিয়ে আয়, যা। এক দৌড়ে যাবি আর আসবি। খবরদার, যদি মুখ লাগিয়েছিস তো আন্টিকে বলে দেব তুই রাত জেগে আমার মাথা খাস। আমার বলতে দেরি, কিন্তু তামুর দৌড় দিতে দেরি হয়নি। সে এক দৌড়ে সিঁড়ি ভেঙে নিচে চলে যায়, আর আমি আকাশের দিকে তাকিয়ে হাসছি। বাবা মারা মেয়েটা বছরের পর বছর ধরে মায়ের পরে আমার কথায় ওঠে আর বসে। বেশ খাটানো যায় মেয়েটাকে দিয়ে। ভাগ্যকে স্মরণ করিয়ে দিয়ে খুব হাসি পাই। যাকে আমি ভালোবাসি সে চায় আমার কাছ থেকে দূরে থাকতে, অথচ যে আমাকে ভালোবাসে আমি চাই তার থেকে দূরে থাকতে। এ যে মস্ত বড় কৌতুক ছাড়া আর কিছুই নয়। ভাগ্য তাহলে সময় বুঝে সকলের সাথেই কৌতুক করে। এই মুহূর্তে আমি কফি হাতে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি। আমার ঠিক সামনে তামু নামের বাচাল মেয়েটা দাঁড়িয়ে বকবক করেই যাচ্ছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি তার কার্যকলাপ। তার হাতেও কফির ছোট্ট মগ। মেয়েটা কফি একদমই খেতে পারে না। নেহাত আমি কফির কথা বলাতে সেও 1 কাপ কফি জোর করে খাওয়ার প্রচেষ্টায় আছে। এই রাতের বেলাও মেয়েটা শাড়ি পরে আছে। মাথাটা কি সম্পূর্ণই খারাপ নাকি বুঝতে পারছি না। যাই হোক, তার অনুরোধে গত 1 বছরের ট্রেনিং নেওয়ার গল্প তাকে শোনাচ্ছি। কিভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে 40 কিলোমিটার পর্যন্ত দৌড়েছি, কিভাবে টানা দৌড়ে উঁচু উঁচু 6-7টা পাহাড় অতিক্রম করেছি। ডে নাইট মাস সম্পর্কে বলতেই সে আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। বুঝলাম আমার কোনো কথাই তার কর্ণে প্রবেশ করেনি। অগত্যাই এতক্ষণ তাকে আমার দুঃখের দিনগুলোর কথা শোনালাম। দীর্ঘশ্বাস ফেলে তাকে বললাম, চেয়ে আছিস কেন? আমাকে কি তোর চকলেট মনে হয়? চোখ দিয়ে গিলে খাচ্ছিস যে? আমার কথা শুনে তামু আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আপনি তো আমার চকলেটই। মানে? না মানে আর্মিরা এত কষ্ট করে, তারপরও তাদের কোনো আফসোস নেই। আমি যদি বিয়ে করি তবে আপনার মতো একজন আর্মিকেই বিয়ে করব। ইস, আর্মিরা দেখতে কত হ্যান্ডসাম হয়, লম্বায় 6 ফুট, ড্যাশিং লুক, কুল অ্যাটিটিউড। উফ, খেয়ে ফেলতে ইচ্ছা করে। এই থাম, তোর মতন এমন ডাম্প স্টুডেন্টকে কখনোই কোন আর্মি বিয়ে করবে না। স্বপ্ন না দেখে আগে নিজেকে নিয়ে ভাব।
এসব চিন্তা বাদ দিয়ে আশপাশে একটু তাকিয়ে দেখিস বলেই আমি হাসতে থাকলাম। আমার হাসি দেখে তামু অবাক চোখে তাকিয়ে আমাকে বলে, আশপাশ মানে? মানে রেহানের দিকে একটু নজর দিয়ে দেখ, বেচারা তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। মাহাতিম ভাইয়া প্লিজ, এখন আপনিও মজা নিচ্ছেন। এই, তোকে কতবার বলেছি না আমাকে মাহাতিম বলে ডাকবি না, সাকিব ভাইয়া বলে ডাকবি। তা না, একবার সাকিব তো একবার মাহাতিম। আপনিও তো আমাকে তামান্না না ডেকে তামু ডাকেন, আমি কি আপনাকে কিছু বলি? তোর সাহস তো কম না, তুই আমার সামনে দাঁড়িয়ে মুখে মুখে তর্ক করছিস। কালকেই তোর বিয়ের জন্য ছেলে দেখা শুরু করব, এই ছুটিতে তোর বিয়ে খেয়ে তারপরেই যাব। ধ্যাৎ, আপনিও শুরু করলেন, ভালো হবে না কিন্তু। নিজের বিয়ে নিয়ে চিন্তা করুন, আন্টি তো পারে না আপনার বাচ্চাকে কোলে নিয়ে বসে থাকতে। আপনি কেন আমার মনের কথাগুলো বোঝেন না মাহাতিম ভাইয়া? আমি যে আপনাকে ভালোবাসি, আমার কথায় আমার কাজে কি আপনার জন্য ভালোবাসা একটুও প্রকাশ হয় না? আমি কি আপনাকে বোঝাতে ব্যর্থ, নাকি আপনি বুঝেও বুঝতে চান না, কোনটা? জীবনের অপূর্ণতাতেই ভালোবাসা সবচেয়ে গভীর। শরৎচন্দ্র বলেছিলেন, প্রেম শুধু কাছে টানেই না, দূরেও ঠেলে দেয়। মানুষকে সবসময় কাছে পেলে কিন্তু ভালোবাসা হয় না, একাকিত্বের সময়ও কারো স্মৃতি বয়ে বেড়ানো ভালোবাসা। আমাদের চলার পথ আলাদা হলেও কিছুটা পথ হেঁটেছে একাকি একসাথে। আজ বছরখানেক পর দেখা খানিক জীবনের পথে, হয়তো আবার হারিয়ে যাব, কিন্তু তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো সারা জীবন। আরো একটা রাত পার হবে প্রিয় মানুষটাকে ছাড়া, আমি তার স্বপ্নে বিভোর, আর সে অন্য কারো স্বপ্নে। সকালে নাস্তা খেয়ে বন্ধুদের সাথে দেখা করতে চলে এলাম বড় রাস্তার কফি শপে। আমি, রোহান, মামুন আর মেহেদি, আমরা চারজনই সেই ন্যাংটাকালের বন্ধু। মেহেদি আর রেহানের মামুন আর আমাকে নিয়ে জিজ্ঞাসার শেষ নেই। তাদেরকে ভুলে গিয়েছি, আসার আগে ফোন কেন দেইনি, আগে থেকে কালো হয়ে গিয়েছি, এসব প্রশ্নে আমাদের কান তালা দেওয়ার উপক্রম। ইতিমধ্যে আফরাকে দেখতে যাওয়ার খবরটাও তাদের কানে পৌঁছে গেছে। তবে বন্ধুমহলে সকলেই অবাক, কেন আমি এই বিয়েতে মত দেইনি। মামুন ছাড়া বাকিরা টুকটাক আমার আর আফরার ব্যাপারে জানলেও তা নিয়ে কখনো মাথা ঘামায়নি। আর মামুন আফরার ব্যাপারটা সব জানার পরও এখন পর্যন্ত চুপচাপ। দুই একবার প্রশ্ন করেছে, তবে আমার এড়িয়ে যাওয়া দেখে অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলাই হয়তো ভালো মনে হচ্ছে তাদের কাছে। আড্ডার মাঝখানে মামুনকে আজ বেশ ফুরফুরি মেজাজে দেখতে পাচ্ছি। বন্ধুদের সাথে এতদিন পর দেখা, তাই হয়তো একটু বেশি খুশি। ভারী বৃষ্টি শেষে এখন গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটায় আমার চুলগুলো চিকচিক করছে। শ্রাবণের ভেজা বিকালটা আমার ছাদে না কাটালেই নয়। ছাদের চার কোনায় পানি জমে আছে, ইচ্ছে করছে জমে থাকা পানিতে পা ভিজিয়ে লাফায়, কিন্তু এমন নীল ইচ্ছেকে দমিয়ে রাখাই শ্রেয়। কোনোভাবে যদি ছাদের পাশ থেকে তামু দেখে ফেলে আমি পা ভিজিয়ে নাচি, তবে সে কথা পুরো এলাকাতে রটতে 2 মিনিটও লাগবে না। গিটার হাতে নিয়ে নিজেকে বড় মাপের সিঙ্গার মনে হচ্ছে, যদিও আমি তেমন গান পারি না বললেই চলে। গান শোনা ছেড়ে দিয়েছি সেই কবি। আপনার প্রেমে যখন রীতিমতন হাবুডুবু খাচ্ছিলাম, তখন সারাদিন তাহসানের নতুন নতুন প্রেমে পড়ার গান শুনতাম, বেশ ভালোই লাগতো। তিনি আসলেই খুব ভালো গান গায়, সম্ভব হলে একবার তার পা ছুঁয়ে দিতাম। আমার প্রথম প্রেমে পড়ার আনন্দ তার গানের মাধ্যম দিয়ে আরো বেশি পেতাম কিনা। সে যাই হোক, তার কপি করে গান গাওয়া আমার মতো বেসুরার সাধ্য নেই। তবুও লোকে বলে আমি নাকি গান গাইতে জানি, তাই বহুদিন পর আজ গিটারটাকে একটু নেড়ে চেড়ে দেখছি। আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল, আড়ালে সব লুকোনো, সেই গল্পেরা সব রঙিন হলো পলকে, তোমাকে হঠাৎ পেয়ে যেন। থামলেন কেন মাহাতিম ভাইয়া? গান না প্লিজ, ভালোই তোরা গাইছিলেন। তুই এখানে? আপনার গিটারের আওয়াজ শুনে এসেছি, টেনশন নেবেন না, কফি সঙ্গে করে এনেছে। জানতাম আপনি বিকেলে ছাদে আসবেন, তাই আগে থেকে কফিটা বানিয়ে রেখেছি। এই নিন আপনার কফি। তামুর কথায় হাত বাড়িয়ে কফিটা নিয়ে নিলাম। এই মুহূর্তে কফির প্রয়োজন ছিল খুব, যাক পেয়েছি তাই বেশ। এক চুমুক দিয়েই তামুর দিকে তাকাতেই দেখলাম সে তার হাত রেলিং এর সাথে ঠেস দিয়ে থুতনিতে হাত রেখে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তাকিয়ে থাকার কারণ জিজ্ঞাসা করতেই মাথা নাড়িয়ে
আমাকে গান গাওয়ার কথা বলল। আমিও এই ছাদে বসে গিটারে মন দিলাম। প্রেম তুমি আসবে এভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি, আজও আছে সে পথ, শুধু নেই তুমি, বলো কোথায় আছো অভিমানী, অভিমানী। এই নে গেয়ে দিলাম, আজ আর না। তা বললে তো হবে না বাছা, আমি মাত্র এসেছি, শুরু করো আবার। রেহানের এমন কথায় পেছনে ফিরে তাকাতেই দেখি সে দাঁত বের করে হাসছে। রেহান, তুই কখন এলি? এই তো মামা, এখনই। রেহান আমার কাছে এসে ফিসফিস করে বলে, তুই না এলে তো এ বাড়িতে আমারও আসা হয় না, আর তোর সামনে থাকা মেয়েটাকেও প্রাণ ভরে দেখা হয় না। আজ মন ভরে দেখতে পারবো। আমি হেসে বললাম, তাহলে বাড়ির সামনে প্রতিদিন ঘুরঘুর করা অভিযোগ আসে কিভাবে? আমার সম্পদকে পটাচ্ছিস তুই, লুকিয়ে লুকিয়ে তবে এই করিস চান্দু? কোথায় বড় ভাই হিসেবে দেখবি, তাই তোর কাছে আমানত রেখে গিয়েছি। আর তুই কিনা বসে বসে আমার গার্লফ্রেন্ডকে গান শোনাচ্ছিস। আফরাকে বাদ দিয়ে তামুর পেছনে কবে থেকে লেগেছিস রে? আমিও রেহানের পেটে আলতো ঘুষি মেরে বললাম, তুই আমানত রেখেছিস, তুই আমানত রেখেছিস? তা তোর সম্পদ আমার কাছে আসতে চাইলে আমি কি করব মামা? নিজেরটাকে দেখে রাখতেই তো পারিস না, কোথায় চোখে চোখে রাখবি তা না করে হেয়ালি করছিস। বলি, হাতছাড়া হওয়ার আগে দ্রুত ধরে ফেল। আমার কথা শুনে রেহান পেট ডলতে ডলতে তামুর দিকে তাকিয়ে ভুবন ভুলানো এক হাসি দেয়। তামু মেয়েটা কি আর কম যায়? সেও এক প্রকার কোনো পাত্তা না দিয়ে নিজের হাতের কফি খেতে ব্যস্ত। মেয়েটা যে কেন পাত্তা দেয় না রোহনকে? মাদিম ভাইয়া, আপনি কি গাইবেন নাকি আমি চলে যাব? যা, চলে যা, এখানে থেকে আর কি করবি? আমার কথায় তামুর চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। রেগে গেল মনে হয়। ছোট চোখগুলো আরো ছোট করে একবার আমার দিকে তো আরেকবার রেহানের দিকে তাকাচ্ছে। বুঝলাম না, আমি তো তাকে যেতেই বলেছি, এতে এভাবে তাকানোর কি আছে? হুট করে রেহান আমার ডান হাত শক্ত করে ধরে তামুর দিকে তাকিয়ে বলে, আরে না না তামু, তোমার মাহতিম ভাইয়া গাইবে, আর কারোর জন্য না হোক অন্তত আমাদের জন্য গাইবে, তাই না মাহতিম ভাইয়া? রেহানের চোখ রাঙানো আর আমার হাতের অবস্থা দেখে আমিও একটা বোকা হাসি দিলাম। হাত ছাড়িয়ে কফি সহ তাদের কাছ থেকে একটু দূরে গিয়ে বসলাম। আজ না হয় এই না বলা ভালোবাসাদের জন্য একটু গেয়েই গেলাম। আমারটা না হয় আমারই থাক, এদেরই পূর্ণতা পাক। তাহসান ভাইকে আবারও মন থেকে স্যালুট জানিয়ে আমি গান গায়ে মনোযোগ দিলাম। সব থেকে কি যেন নেই তোমাকে, তাই খুঁজে যাই প্রতিক্ষণে, আমার ভালো লাগাগুলো সব তোমায় ভেবে সাজে রোজ রোজ মনে। প্রেম তুমি আসবে ভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি, আজও আছে সে পথ, শুধু নেই তুমি, বলো কোথায় আছো অভিমানী। গান শেষে কফির মগে শেষ চুমুক দিয়ে আমি উপরে চোখ তুলে তাকালাম। দেখি রেহান তামুর দিকে তাকিয়ে ভালোবাসার সাগরে ডুবে আছে। সামনে বোধহয় ভূমিকম্প হয়ে গেল, সে চোখ ফেরাবে না। ওদিকে তামুর দিকে তাকাতেই মুচকি হেসে বলে, বাহ মাদিম ভাইয়া, বাহ, এত সুন্দর করে কিভাবে গান আপনি? আমাকে আজ থেকে গান শেখাবেন কেমন? আজ থেকে আপনি আমার গুরু আর আমি আপনার শিষ্য। হাত বাড়িয়ে কফির খালি মগটা চাইতেই আমি মগটা তামুর দিকে দিয়ে দিলাম। আমার হাত থেকে কফির মগটা নিয়ে রেহানের দিকে তাকিয়ে ভেঙচি কেটে দৌড়ে নিচে চলে যায় তামু। তামুর এমন কাজ দেখে আমি হাসতে হাসতে কাঁদ। আর ওদিকে রেহান একবার তামুর চলে যাওয়ার দিকে তো আরেকবার আমার দিকে তাকিয়ে হা করে আছে। ইস, ক্যামেরা বন্দি করে রাখার মতন মুহূর্ত ছিল। কেন যে ফোনটা আনলাম না কে জানে। বসে বসে আড্ডা মস্তিতেই কিভাবে যে ছুটিগুলো শেষ হয়ে এলো নিজেও বুঝতে পারছি না। এর মধ্যেই নাকি জয়েন্ট লেটার ইউনিটে চলে এসেছে। না চাইতো এখন সব ছেড়ে আমাকে চলে যেতে হবে। বিকালে কাঁথা মুড়ি দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি আমি। জ্বরে আমার সারা গা পুড়ে যাওয়ার উপক্রম। কেন যে বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা পুকুরে গোসল করতে গেলাম, এখন তার কর্মফল ভোগ করছি। কাঁপুনি দিয়ে জ্বর আসতেই আমার জ্ঞান হারানোর অবস্থা হয়ে যাচ্ছে। কিছুতেই বুঝতে পারছি না কি করব।
সেই দুপুরবেলা গোসল করে আসার পর থেকেই আমার এই হাল। নিজে নিজেকে থাপড়াইতে ইচ্ছে করছে এখন। কাল বাদে পরশু ঢাকা যাব, অথচ এখন এই অবস্থা। অবশ্য এখান থেকে ক্যান্টনমেন্টের দূরত্ব তেমন একটা নয়, বেশি হলে মাইল 5 হবে। বাসায়ও কেউ নেই যে হেল্প চাইবো। মা বাবাকেও আজই মামার বাড়ি যেতে হলো। আচ্ছা, তামুকে কি একটা ফোন করব এখানে আসার জন্য? না, সবসময় খাটানোটা ঠিক না। তাছাড়া বাসায়ও আমি একা, অস্পষ্ট জ্ঞান থাকলেও আমি ঠিক বুঝতে পারছি না কেউ একজন আমার মাথায় জল পড়তে দিচ্ছে। মা তাহলে এসে পড়েছে। গা থেকে কাঁথাটা সরিয়ে কাপা কাপা কণ্ঠে আমি বললাম, মা, গাটা একটু মুছে দাও না। আমি বলার পর কিছুক্ষণ সবকিছু চুপচাপ। কপালে কুসুম গরম পানির ফোঁটা পড়তেই বুঝলাম মা হয়তো আমার এই অবস্থা দেখে কাঁদছে। আস্তে আস্তে আমার গায়ে ঠান্ডা পানির স্পর্শ অনুভব হচ্ছে। ভেজা কাপড় দিয়ে আলতো করে মুছে নেওয়ার পর এখন বেশ আরামই লাগছে আমার কপালে মায়ের নরম হাত। কিন্তু বুঝতে পারছি না এতদিন এত খাটাখাটনির পরেও মায়ের হাত এত মসৃণ কিভাবে থাকে। চোখে গভীর চুম্বন অনুভব করতেই গা কেমন শিরশির করে উঠল। কানের কাছে কেউ ফিসফিস করে বলল, মাহাতিম ভাইয়া, খাবার এনেছি, আপনি উঠুন, আমি খাইয়ে দিচ্ছি। এই মুহূর্তে এমন আজব বাক্য শুনেই আমি বহু কষ্ট হওয়া সত্ত্বেও এক লাফে বিছানায় বসে পড়লাম। আমি একবার তামুর দিকে তাকাচ্ছি তো একবার আমার নগ্ন গায়ের দিকে। দ্রুত পাশ থেকে কাঁথাটা নিয়ে নিজের সম্পূর্ণ শরীর ঢেকে তামুকে উদ্দেশ্য করে বললাম, তুই এখানে কি করছিস? বাসার চাবি পেয়েছিস কোথায়? আমার রুমে অনুমতি না নিয়ে কেন ঢুকেছিস? আমার চিৎকারে তামু একটু ঘাবড়ে গেছে মনে হয়। পর মুহূর্তে স্বাভাবিক হয়ে উত্তর দিল, আন্টি আপনাদের বাসার ডুপ্লিকেট চাবি আমাদেরকে দিয়ে গেছেন, বলেছেন দুপুরের খাবারটা যেন আপনাকে দিয়ে যাই। খাবার নিয়ে এসে আপনার এই অবস্থা দেখে আমি আপনার মাথায় জলপট্টি করে দিলাম। কোথায় একটু থ্যাঙ্কস জানাবেন তা না, যাই হোক, মনে তো হচ্ছে এখন নিজের হাতে আর খেতে পারবেন না। ভালোই হয়েছে উঠে পড়েছেন, আমি হাত ধুয়ে এসে আপনাকে খাইয়ে দিচ্ছি। খুব রাগ হচ্ছে আমার। মেয়েটার সাহস কি করে হয় আমার রুমে ঢুকে আমার গা মুছে দেওয়ার? রাগ সামলাতে না পেরে তামুকে বলেই দিলাম, তোকে তো মাতব্বরি করতে হবে না, আমি নিজের হাতেই নিজে খেতে পারবো। আর হ্যাঁ, আমার গায়ে হাত দিতে তোকে কে বলছে? লজ্জা করে না তোর? আর যেন এমন ভুল করতে না দেখি। এখন যে আমার সামনে থেকে। আপনি খুব খারাপ মাহাতিম ভাইয়া, খুব খারাপ। আর কখনো আপনার সাথে আমি কথা বলবো না। এভাবে আপনি আমাকে কথা শোনাতে পারলেন? খুব কি অপরাধ করেছি আমি? জ্বরে তো গা পুড়ে যাচ্ছিল আপনার, একটু গা মুছে দিয়েছি, তাতে এভাবে রিয়েক্ট করতে হয়? আমাকে কষ্ট দিয়ে খুব মজা পান আপনি, তাই না? আর আসবো না আপনার কাছে, আর আসবো না আপনার বাসায়। থাকুন আপনি আপনার জন নিয়ে। ভালোবাসি বলে যা ইচ্ছে তাই শুনিয়ে দিল, আর আমিও শুনতেই থাকলাম। আপনি যদি দেখতেন আপনার কষ্টে আমার কতটা কষ্ট হয়। তামুর চোখ ছলছল করছে। এখনো যে মেঘ নামবে তাতে কোনো সন্দেহ নেই। তাতে আমার কি? এভাবে কেউ কারো গায়ে হাত দেয়? আর তাছাড়া তাকে কষ্ট দেওয়াটা প্রয়োজন ছিল, নয়তো মায়াটা যে বেড়ে যাবে। আমি চাই না আমার প্রতি কারো মায়া বাড়ুক। সরি তামু, তোর মাহাতিম ভাইয়াকে মাফ করে দিস। সম্পূর্ণ সুস্থ না হলেও বিকালের পর জ্বরটা আগের মতো নেই। পরশু সব ছেড়ে আবার চলে যেতে হবে। তাই ভাবলাম যাওয়ার আগে যদি একবার আপনার দেখা পাই, একবার যদি চোখের দেখা হতো, তাতেও শান্তি পেতাম। শুয়ে শুয়ে মনের সাথে বোঝাপড়া বন্ধ করে সিদ্ধান্ত নিয়েই ফেললাম, কাল একবার আপনাদের বাসার সামনে মামুনকে নিয়ে ঘুরে আসব। এখন আপাতত ঘুমটাকে প্রশ্রয় দিতে ইচ্ছে হলো। সেই কখন থেকে মামুনকে ফোন করেই যাচ্ছি, একবার যদি সে রিসিভ করত। ফোন কি বালিশের নিচে রেখে ঘুমায়? না, আর ধৈর্যের বাদ মানছে না। ব্যাটাকে আমার কাজের সময় কোথাও খুঁজে পাওয়া যায় না। একবার দেখা হোক, আচ্ছা মতন রাগ ঝাড়বো। ফোন পকেটে রেখে বিকালে চা খেয়ে বেরিয়ে পড়লাম মামুনদের বাসার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে তামুর কথা ভীষণ মনে পড়ছে। তামুর হাতের কফি খেতে পারলে এখন মনটা শান্ত হতো। কি আর করা, পাগলের রাগ ভাঙানোর সাধ্য আমার নেই। থাকুক রাগ করে। দুইবার কলিং বেলে চাপ দেওয়ার পর ভেতর থেকে সিটকিনি খোলার শব্দ শুনে জামা কাপড়ের দিকে একবার নজর দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। আমার সামনে দাঁড়িয়ে আছে এক সুন্দরী রমণী। সম্পর্কে সে মামুনের ছোট বোন। আফরাকে দেখার আগে সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখে কোন এক সময় আমার মনে প্রেম প্রেম জেগেছিল। যদিও বন্ধুর বোন বলে সে জেগে ওঠা প্রেমটাকে তখন নুয়ে রেখেছিলাম, বর্তমানে সেই প্রেম এখন বিলুপ্ত। যাই হোক, গলা ঝেড়ে সামনে তাকিয়ে বললাম, মামুন কোথায়? ওকে একটু ডেকে দাও তো। কেন? ভাইয়া আপনাদের কাছে যায়নি। ভাইয়া তো বলল বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। তার বিরক্তি মাখা চাহনি দেখে বেশ অবাকই হলাম আমি।
কাল দুপুরেই তো সকলের সাথে মিলে বাড়ির সামনে পুকুরে গোসল করলাম। কই, তখন তো আজ বিকালে সবার সাথে দেখা করার কথা মামুন বলেনি। মাথায় কিছু প্রশ্ন নিয়ে মামুনের বাসা ছেড়ে আপনাদের বাসার উদ্দেশ্যে হাঁটছি। মামুন তো কথা লুকানোর মানুষ না, তাহলে কি এমন হলো? না, ব্রেন এখন আপনাকে নিয়ে ভাবতে বলছে। আচ্ছা, তাকে কি শেষ একবার দেখতে পাবো? বাসার ভেতরে তো যাওয়া সম্ভব না। ইস, মেয়েটা যদি বারান্দায় একটু আসতো। যত সামনে হাঁটছি ততই অজানা এক ভয় বাড়ছে। জানি না কেন বুকের ধুক ধুক আওয়াজে আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি। বুঝতেই পারছি না আজ কেন এত ভয় কাজ করছে। সামান্য বাড়ির সামনেই তো যাচ্ছি, কোনো অপরাধ তো আর করছি না। টং দোকানের আধভাঙা সিটে বসে আছি আমি। দৃষ্টি আমার আফরাদের বাসার বারান্দায়। আমার হাতে এক কাপ রং চা। পরিষ্কার কাচের কাপে আদাগুলো বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আবার একটু চা কফির পাগল। যেখানে একটু সময় অতিবাহিত করি সেখানে চা কফি না হলে কেমন শূন্য শূন্য লাগে। তাছাড়া এই শহরের টং দোকানের চা মানেই এক কাপ ভর্তি ভালোবাসা। প্রতিটা চুমুকে চুমুকে গভীর অনুভূতি আর জমানো সব কথা। আমার অপেক্ষাকে বিদায় জানিয়ে আপরা অবশেষে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। বেশি দূরত্বে না হলেও টং দোকান থেকে তাকে নীল শাড়িতে দেখে আমার দৃষ্টি স্থির হয়ে আছে। দূর থেকেই তাকিয়ে আছি আমি আমার নীল অপসরীর দিকে, কিন্তু হুট করে বারান্দায় আসার কারণ খুঁজে পেলাম না। তার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখি নিচে মামুন দাঁড়িয়ে তাকে ইশারায় বিদায় জানাচ্ছে, আর আফরাও বারান্দা থেকে মামুনকে বিদায় দিচ্ছে। আমার ভ্রুযুগল কুঞ্চিত হয়ে এলো একসাথে। কপালে আমার কয়েক রকমের চিন্তার ভাঁজ। আফরা বারান্দা থেকে সরে যেতেই আমি এক প্রকার দৌড়েই মামুনের কাছে পৌঁছালাম। আমাকে দেখে মামুন অবাক হয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, তুই এখানে? মামুনের প্রশ্নকে উপেক্ষা করে আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম, তুই এখানে কি করছিস? আর আপনাদের বাসায় কেন গিয়েছিলি? আমার সোজাসাপটা প্রশ্নে মামুন যেন ঘাবড়ে গেছে, তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। এক হাতে মামুনের গলা জড়িয়ে ধরে তার দিকে জবাবের আশায় চাতকের ন্যায় তাকিয়ে আছি। 3 থেকে 4 বার ছোট ছোট ঢোক গিলে সে আমাকে কাপা কাপা কণ্ঠে বলল, তুই তো জানিস ইউনিভার্সিটিতে থাকাকালীন সবার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। আফরার সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু তোকে সেটা বলা হয়নি। যদি তুই রাগ করিস তাই। আর সেদিন তোর সাথে অনেকদিন পর আফরার বাসায় এসে ওর সাথে কথা না বলেই চলে যেতে হলো, তাই ভাবলাম যাবার আগে একবার দেখা করে আসি। তা তুই এখানে যে? মামুনের জবাবে আমি মুচকি হাসলাম। আমি তার জবাবের কোনো অংশের সত্যতা খুঁজে পাচ্ছি না। আমি যে অনুমান করছি তা কোনো কালে সত্য যেন না হয়। আর তাছাড়া যাগে সে গোপন কথা। মামুনের বোনের কাছ থেকে তার খবর নেওয়ার কথাটা তাকে আর বললাম না। মুখে হাসি ফুটিয়ে মামুনকে বললাম, এই তো হাঁটতে হাঁটতে এদিকটায় চলে এলাম। মামুনের সাথে হাঁটতে হাঁটতে আফরাদের বাসা থেকে কিছুটা দূরে চলে এলাম। একবার পেছনে তাকিয়ে দেখি দূরত্বের কারণে তার বারান্দাটা ছোট দেখাচ্ছে। আমাকে বিদায় দেওয়ার মতন সেখানে কোনো মায়াবিনের অস্তিত্ব নেই। হাসছে আমার মন। হে, আমি কাকে ভালোবেসেছি? ভালোবাসায় বিশ্বাসী নই আমি কোনো কালেই, তবুও ভালোবেসেছি। ভালোবাসতে বাধ্য হয়েছে আমার মন। তার সাথে কথা হয়নি কখনো, তবুও ভালোবেসেছি। অপেক্ষার শেষ প্রহর পর্যন্ত ভালোবেসে যাব। হয়তো তার সাথে 1 মাসও দেখা হবে না, তবুও ভালোবেসে যাব। ইচ্ছে করলেই তার হাতে হাত রেখে পায়ে পা মিলে হাঁটা হবে না, তবুও ভালোবেসেই যাব। খারাপ সময় মন খারাপের বেলা পেরিয়ে বাস্তবিক পাশে থাকা হবে না, তবুও ভালোবেসেই যাব। ইচ্ছে হলেই তার মায়াবী মুখের হাসিটা দেখা হবে না, তবুও ভালোবেসেই যাব। চাইলেই হাত বাড়িয়ে ছোঁয়া হবে না, তবুও ভালোবেসেই যাব। ইচ্ছে করলেই রাস্তার পাশে 1 প্লেট ফুচকা দুজনে মিলে খাওয়া হবে না, তবুও ভালোবেসেই যাব। মন খারাপে গভীর কষ্টে তাকে জড়িয়ে ধরে মনের কথাগুলো বলা হবে না, তবুও ভালোবেসেই যাব। দূরত্বের সম্পর্কগুলো হুটহাট চাইলেই কিছু হয় না, অপেক্ষা করা লাগে। অনেকদিন পর দেখা হয় সেই প্রিয় মুখ। একটা সময় আবার দুজন দু প্রান্তে, আবার কবে দেখা হবে তা প্রহর গোনা। আজ খুব হাসছে আমার মন। এই যা, আমি কি এখন আবেগী হতে চলেছি? দেশের কাজে নেমেছি আমি, শক্ত হতে হবে যে আমাকে। এদিকে বারবার নিষেধ করার পরও নাক টেনে টেনে কেঁদে চলেছে বাচাল মেয়েটা। চোখটা একদম টমেটোর মতন দেখাচ্ছে। পেছনে সবাই দাঁড়ানো না থাকলে তামুর চোখটা একবার ছুঁয়ে দেখতাম। প্রচুর হাসানোর চেষ্টা করছি, তবু আমার কোনো কথাই এই মেয়ের কানেই যাচ্ছে না। নাকে বাঁশরি বাজে অশ্রু ভেজা নয়নে নিচের দিকে তাকিয়ে টেনে টেনে আমাকে বলে,
আমি কিছু জানি না। 1 মাসের মধ্যে আপনাকে আমার এখানে দেখতে চাই। কিভাবে আসবেন আমি জানি না। জানি তো আমাকে আপনার একটুও মনে পড়বে না। ওখানে গেলেই আমাকে ভুলে যাবেন। জানি তো আমাকে আপনার একটুও মনে পড়বে না। ওখানে গেলেই আমাকে ভুলে যাবেন। ভেবেছিলাম আপনার সাথে আর কখনো কথা বলবো না, কিন্তু কিন্তু কি? কিন্তু কিছু না। তখন তো দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিলেন আমাকে, এখন কেন কিন্তু শুনতে চান? বুঝি সবই বুঝি। কি বুঝিস তুই? হ্যাঁ, বলবো না আপনাকে। কে আপনি আমার? আপনাকে সব কথা বলতে হবে? কাঁদিস না পিচ্ছি। এবার এলে তোর জন্য চকলেট আনবো। ভালো হবে না কিন্তু মাহাদিম ভাইয়া। আমি কি পিচ্ছি নাকি? ও সরি, তুই তো বুড়ি হয়ে গিয়েছিস। এবার এলে তোর জন্য সুপারি কাটা জন্ট নিয়ে আসবো। আপনি এখনো আমাকে রাগাচ্ছেন? আপনি কি দেখতে পাচ্ছেন না আমি কাঁদছি? একটু ভালো কথা বলতে পারেন না? একটু ভালো। আপনি এমন কেন ভাইয়া? খুব খারাপ মাহাদিম ভাইয়া, খুব খারাপ আপনি। আমি মুচকে এসে তামুকে বললাম, ভালো থাকিস, রোহনটাকে একটু দেখিস, বেচারা সত্যি তোকে অনেক ভালোবাসে। বলেই দ্রুত চলে আসলাম বাকি সবার কাছে। সাহস নিয়ে পেছনে তাকিয়ে দেখি তাম্মু বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। দুফোঁটা অশ্রু বোধহয় পড়েছে। কে জানে কি ভাবছে। আমার দায়িত্ব আমি পালন করেছি, এটাই বেশ। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর মামুন উঠে বসলাম। জানালা দিয়ে রোহান আর মেহেদিকে দেখা যাচ্ছে। হালকা আওয়াজে রোহানকে বললাম, এই পাগলিটাকে দেখে রাখিস। একগাল হেসে রোহান বৃদ্ধাঙ্গুল দিয়ে মাথা নেড়ে জানালো, এই নিয়ে তোর ভাবতে হবে না, আমি আছি তামুর জন্য। যদিও এটা আমার চিন্তা ভাবনা না। সে ইশারায় আমাকে কি বলছে তা আমি আদৌ বুঝিনি। আমিও জবাবে মুচকি হেসে জানালার পর্দা দিয়ে দিলাম। বাস ছেড়ে দেওয়ার পরে লক্ষ্য করলাম বেশ কজনই আমাদের বন্ধুদের দিকে তাকিয়ে আছে। যদিও আমরা সৈনিক, ঘাড়ের ব্যাজে কোনো হলুদ দাগ কিংবা কোনো চিহ্ন নেই, তার মানে কোনো পদবিও নেই। এখানে এ কথা সাধারণ পাবলিককে বোঝাবে কে? দৃষ্টির ভিন্নতা যে শুধুমাত্র পোশাকের কারণেই তা বেশ বুঝতে পারছি। আমরা তাদের মতো সাধারণ নাগরিক, শুধু দেশ রক্ষায় তাদের এবং দেশের নিরাপত্তার দায়িত্বটা হাতে নিয়েছে ইজা। একজন সাধারণ নাগরিকের দায়িত্ব থাকাকালীন সময়ে আমাদের সব ইচ্ছা পূরণ হয় না। পার্থক্যটা শুধু এইখানেই। বেশ কিছুক্ষণ চলার পর বাস থামে কোনো এক ব্যস্ত রাস্তার ধারে। উদ্দেশ্য যে শুধু প্যাসেঞ্জার নেয়া না, সেটা ভেতরের সকল যাত্রী বুঝতে পেরেছে। এই কাঠফাটা গরমে বাসে গাদাগাদি করে বসার পরও কেউ যে অযথা সময় বাসে থাকতে চাইবে না, সেই কথা তো আর ড্রাইভার বুঝবে না। থাক না, আমাদের একটু কষ্ট যদি কারো একবেলার খাবার জোটে, সেই কষ্টে কি আর এমন এসে যায়। এদিকে মামুন বেঘরে ঘুমাচ্ছে। এমন পরিস্থিতিতে মানুষের গ্যাঞ্জাম আর গামের গন্ধে যে কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারে, তা মামুনকে আজ না দেখলে জানতেই পারতাম না। আজকের চিন্তায় বেচারা বোধ হয় কালকে রাতে ঘুমাতেই পারেনি। মামুনকে নিয়ে গবেষণা করতেই দেখলাম বাসের দুজন বুড়ো বুড়ি উঠল। না চাইতো আমার চোখ সেদিকে চলে গেল। বুড়া বোধ হয় বুড়িকে একটু বেশি ভালোবাসে, তাই তো এত ব্যস্ত রাস্তায় বুড়ির হাত ছাড়ছেই না। বুড়ো খুব আস্তে আস্তে একটু ভেতরে এসে বাসের শেষ পর্যন্ত চোখ বুলাচ্ছে। কি ভেবে আমিও বসে থেকেই একটু উপরে উঠে সম্পূর্ণ বাস চোখ বুলে নিলাম। একটাও সিট খালি নেই। দ্রুত ঘুমন্ত মামুনকে ধরে উঠালাম সিট থেকে। আমাদের উঠে যাওয়াতে বুড়ো এবার আমাদের দিকে তাকিয়ে বিজয়ের হাসি দিয়ে বুড়িকে নিয়ে বসে পড়লো আমাদের সিটে। আমি মামুনের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে প্রশান্তির হাসি দিচ্ছে। আমিও মুচকি হেসে উপরে ধরে ঝুলে পড়লাম। এমন মুহূর্তগুলোই আছি আমরা। রাস্তায় ঘুরে ঘুরে তো আর এমন মুহূর্ত সৃষ্টি করতে পারবো না। চোখে পড়লে সেই সুযোগ লুফে নিতে দোষ কি? একটু চোখ বোলাতেই দেখলাম অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের কাছ থেকে এমনটাই হয়তো আশা করছিল। যদিও এটা আমাদের ধারণা, বাসের হেল্পার সবার কাছ থেকে টাকা নিয়ে আমাদের কাছে আসতেই মামুন মানিব্যাগ বের করে টাকা বাড়িয়ে দিল। কিন্তু হেল্পারের কথা শুনে মামুন সহ আমি নিজেও অবাক না হয়ে পারলাম না। সে আমাদের দিকে তাকিয়ে হেসে হেসে বলল, স্যার, আমরা প্যাসেঞ্জারদের কাছ থেকে টাকা নেই, মানবতার কাছ থেকে নেই না। বয়সে আমাদের 5 কিংবা 6 বছরের ছোট্ট একটা ছেলের কাছ থেকে, যার লক্ষ্যই কিনা টাকা জোগাড় করা, তার মুখে এমন কথা শুনে শুধু আমি কেন, বাসের অনেকেই বোধ হয় অবাক হয়েছে। আজকালকার টিভি সিরিয়ালে এমন কথা প্রচুর শোনা যায়, সেখান থেকেই বোধ হয় চালিয়ে দিয়েছে। মামুন আবার আমার দিকে হা করে তাকিয়ে ভুরু নাচিয়ে কি করব জিজ্ঞাসা করতেই আমি ছেলেটাকে উদ্দেশ্য করে বললাম, এই বয়সে বেশি পেকে গেছো? টাকাটা দিচ্ছি, নিয়ে নাও না, বেশি কথা বলো না। এক প্রকার জোর করেই মামুন ছেলেটার হাতে টাকা গুজে দেয়। ছেলেটা চলে যাওয়ার পর আমি মামুনের কানের কাছে এসে বললাম, আমার টাকাটাও তুই দিলি কেন? সে মুখে হাসি নিয়ে বলল,
সবার ভালোবাসা কি শুধু তুই একাই নিতে জানিস? আমিও পারি, বুঝেছিস? এই মুহূর্তে সুইস মিলিটারি ব্যাগ সহ নিজের পার্সোনাল ব্যাগ হাতে এবং কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছি ঢাকা পোস্তগোলা ক্যান্টনমেন্টের প্রধান ফটকের সামনে। ভেতরে ঢুকতে চেকপোস্টের সাদা দেওয়ালে লাল কালিতে বড় করে লেখা সংরক্ষিত এলাকা, সাধারণের প্রবেশ নিষেধ। আমি আর মামুন পরিষ্কার সোজা রাস্তায় আমাদের ইউনিটের উদ্দেশ্যে হাঁটছি আর চারপাশ পলকহীন ভাবে দেখে যাচ্ছি। সৈনিক মেসের সিঙ্গেল খাটে গা এলিয়ে শুয়ে আছি আমি। এখানকার পরিবেশটা অনেক সুন্দর। অবশ্য সব ক্যান্টনমেন্টের পরিবেশে নজর কাড়া হয়, এখানে একটা একটু ভিন্ন। বুড়িগঙ্গার পাড়ে বলে বাতাসটা একটু বেশি আসবে, যদিও আমাদের মাঝে মাঝে নাক ধরে রাখতে হবে। ক্যান্টনমেন্ট 1 হলো আমার আর মামুনের ইউনিট আলাদা। আমি 7 RE ব্যাটালিয়ন আর মামুন 5 RE ব্যাটালিয়ন। ইউনিট আলাদা, তবে একই মেসে দুজন একই রুমে উঠেছি। ভাবছি এবার মেসের চারপাশটা ঘুরে দেখব, কিন্তু ঘুম বাবাজের সাথে পাল্লা দেওয়া আমার সাধ্যের বাইরে। তুমুল যুদ্ধের শেষ প্রায়। আমি BD-8 অ্যাসল্ট রাইফেল হাতে নিয়ে ইশারায় মামুনকে আমার কাছে আসতে বলছি, অথচ সে আমার কথা কানে নিচ্ছে না। একের পর এক মর্টার M57 দিয়ে বহিরাগত শত্রুদের আঘাত করছে। এদিকে আমি যে তাকে ডাকতে ডাকতে হয়রান, সেদিকে তার কোনো খেয়ালই নেই। হুট করে সবকিছু কেমন নিস্তব্ধ। মামুনের কাছ থেকে দৃষ্টি সরিয়ে আমি সামনে তাকাতেই দেখি কেউই নেই। এতক্ষণ চলা যুদ্ধের কোনো চিহ্নই আমার চোখে পড়ছে না। অবাক হয়ে তাকিয়ে আছি আমি সামনের দিকে। পাশ থেকে মামুন আমার সামনে এসে গায়ে এক বালতি পানি ঢেলে দিল। সাথে সাথেই আমি বিছানা থেকে উঠে বসি। চারপাশে তাকিয়ে দেখি মামুন আমার দিকে তাকিয়ে হাসছে। বিরক্তি মাখা মুখে তাকে বললাম, এতগুলো পানি আমার গায়ে ফেললি কেন? এতগুলো কোথায়? বোতলে সবটুকু পানি খেয়ে শেষের 2-3 ফোঁটা পানি তোর মুখে ছিটিয়েছি। বলছি যে জনাব, এবার স্বপ্ন থেকে বের হয়ে ফ্রেশ হয়ে নিচে খেতে আসুন। গায়ের পোশাকটা না পাল্টেই মরার মতো পরে ঘুম দিয়েছিস। মামা, বিকেলে সেলুনে যেতে হবে, সেই খেয়াল কি আছে, নাকি এখনো বাড়িতেই পড়ে আছিস? মামুনের কথায় হুঁশ ফিরে আমার। এতক্ষণ তবে স্বপ্ন দেখছিলাম? যাগ্গে, স্বপ্নটা বেশ ভালো ছিল। আর একটু দেখলে মন্দ হতো না। লম্বা স্বপ্ন দেখার অধিকারটাও আজকে থেকে হারাতে হলো। রুম থেকে বের হয়ে খোলা বারান্দায় দাঁড়ালাম। চোখের সামনে জুনিয়র কমিশন অফিসারের ফ্যামিলি কোয়ার্টার। মেসের সামনে একটা বকুল গাছ, তারপরেই দাঁড়িয়ে আছে 8তলা বিল্ডিং গুলো। ফ্যামিলির কোয়ার্টারের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলেও বিপদ। কি না কি ভাবে। ইস, আপনারা যদি মানা না করতো তবে তাকে নিয়ে এমন সৈনিক কোয়ার্টারে আমিও থাকতাম। এই মেসে একা একা সিঙ্গেল লাইফ কাটাতে হতো না। দুপুরের খাবার আমার গলা দিয়ে নামছেই না। না না, কোনো আবেগে নয়, ভাতের সমস্যা। এত মোটা চালের ভাত আমি জীবনও আর কখনো খাইনি। কই, ট্রেনিং এ থাকাকালীন তো এমনটা ছিল না। একটা ভাতকে 2-3 বার করে চিবুচ্ছি, তবু গিলতে পারছি না। মামুনেরও যে একই দশা, সেটা তার চেহারা দেখেই বুঝতে পারছি। দুজনের একবার চোখাচোখি শেষ। কোনো রকমে খেয়ে ডাইনিং থেকে বের হয়ে আসলাম। নিচ থেকে 4 তলায় উঠতে উঠতে মনে হচ্ছে কেউ একজন আমাদের দেখছে। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, কিন্তু মনের মধ্যে খচখচ করছে। কেউ একজন তো দেখছেই। মেয়ে হলে এখন আমি নির্ঘাত কান্না করে দিতাম। গত 15 দিনে চুলগুলোকে সুন্দর শেপে এনেছিলাম। আমার চুলের কাটিং এ 14 গোষ্ঠী উদ্ধার করে ক্যাচ ক্যাচ করে আর্মি কাটিং দেওয়া হচ্ছে। কোন রকমের মায়া দয়া নেই এদের। রিক্রুট থাকাকালীন তো মাথায় চুল নেই বললেই চলতো, যাকে বলেন বাটি কাটা স্টাইল। কিন্তু এখন ইস, কি নির্দয়ভাবে আমার চুলগুলো কেটে ফেলছে। তাকে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। গা ঝেড়ে আমি আর মামুন ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে বুড়িগঙ্গার তীরে এসে গায়ে হাওয়া লাগাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক মেয়েলি কণ্ঠ শুনে আমি আর মামুন দুজনে পেছনে ফিরে তাকিয়ে দেখি কোমরে হাত দিয়ে অসম্ভব সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এই যে মিস্টার, সাহস তো কম না আপনার? মামুন আর আমি দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। হঠাৎ কি এমন করলাম আমরা, তার উত্তর খুঁজে যাচ্ছি। আশ্চর্য, আমি আপনাদের সাথে কথা বলছি আর আপনারা নিজেদের দেখতে ব্যস্ত হয়ে পড়েছেন। বাসায় কি আয়না নেই? সেখানে নিজেদেরকে দেখে আসেননি? মুচকি হেসে বললাম, মানে আমরা বাসে না, মেসে থাকি। বলার সাথে সাথে মেয়েটার চেহারা বিবর্ণ হয়ে গেল। আগের থেকে আরো রেগে গিয়ে বলল, মুখে মুখে তর্ক করছেন? একে তো অপরাধ করেছেন, তারপর বড় বড় কথা বলছেন। সাহস তো কম না আপনার? এবার আমার ভয় হতে লাগলো। একে তো আর্মি এলাকা, তার উপর মেয়ে, আর সব থেকে বড় কথাই আজই এসে ঝামেলায় পড়লাম। কি যে বিপদ রে বাবা। মামুন একবার আমার দিকে তাকিয়ে মেয়েটাকে বলল, কিছু মনে করবেন না আপু, আসলে আমরা বুঝতে পারছি না আমাদের অপরাধটা কোথায়। এবার লাইনে এসেছো চান্দু। অপরাধ
আমি ছবি তুলছিলাম ওখানটায় দাঁড়িয়ে, ঠিক তখনই আপনার সঙ্গী পেছনে দাঁড়িয়ে আমার ছবিটাকে নষ্ট করে দিয়েছে। ওনার জন্য আমার এত সুন্দর ছবিটা বরবাদ হয়ে গেল। সবগুলো ছবি থেকে ওটাই সব থেকে সুন্দর ছবি ছিল। এবার বলুন এই অপরাধের শাস্তি কি দিব? আবারও আমি আর মামুন দুজন দুজনের দিকে তাকালাম। খুব কষ্ট হচ্ছে আমাদের হাসি আটকে রাখতে। খুব সম্ভবত মামুন নিচের ঠোঁটটা ভেতর থেকে কামড়ে ধরে আছে, যেন কোনোভাবেই হাসি বের না হয়ে যায়। এই মেয়ে যে যেতে ঝগড়া করতে এসেছে সেটা আমরা বুঝে গিয়েছি, কিন্তু এখন ঝামেলায় জড়ালে চলবে না। কে জানে বাবা কোন অফিসারের মেয়ে এসে তো ঝগড়া করলেই তো সর্বনাশ। গিয়ে নাকি আপনারা দুজন দুজনের দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? অবশ্য মেসে ওইসব করতে গিয়ে ধরা পড়ে গেলে কিন্তু গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। ছি ছি ছি, কি বলছে এই মেয়ে? শেষ পর্যন্ত গিয়ের অপবাদ দিল। না না, চিপায় পড়ার আগে কেটে পড়তে হবে এখান থেকে। গলা ছেড়ে এবার আমি বললাম, সরি আপু, আসলে আমি দেখতে পাইনি আপনি যে ছবি তুলছিলেন। না হয় এই দিকটাই আসতামই না। এবারের মতন মাফ করে দেন। এরপর থেকে আপনার সামনে আর কখনোই আসবো না। আমার কথাই মেয়েটার চেহারা কেমন শান্ত হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে। নাম কি আপনাদের আর পরিচয়? আমি সাকিব আর ও হলো মামুন। আজই জয়েন হয়েছি। পদবি কি? জি, সৈনিক। ও, কোন ইউনিট? আমি 7RE আর ও 5RE ব্যাটালিয়ন। ইমপ্রেসিভ। পদবি? আমি নিশি, 7RE ব্যাটালিয়ন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামালের মেয়ে। আপনার মেসের সামনের বিল্ডিংয়ে দোতলায় থাকি। বাকি পরিচয় আস্তে আস্তে দিব। এবারের মতো মাফ করে দিলাম। ভবিষ্যতে আমার চোখে আপনাদের কোনো ভুল ধরা পড়লে সোজা বাবাকে গিয়ে বলে দিব। কড়া গলায় নিজের পরিচয়ের সাথে হুমকি দিয়ে ফটাফট আমাদের সামনে থেকে চলে গেল নিশি নামের মেয়েটা। তৃতীয়বারের মতন আমার আর মামুনের চোখাচোখি হতেই আমরা উচ্চস্বরে হেসে দিলাম। হাসি থামিয়ে মামুন বলল, বাকি পরিচয় দেওয়ার জন্য আমরা আর তোমার সামনে আসলে তো। তবে যাই হোক, এই ঝালমরিচের কাছ থেকে দূরে দূরে থাকতে হবে। জুনিয়র অফিসারের মেয়ে বলে কথা। সাকিব মামা, তোর ইউনিটের ঝালমরিচ, সাবধানে থাকিস তুই। বলেই মামুন দাঁত বের করে হাসতে লাগলো। আর আমি মেয়েটার যাওয়ার পথে তাকাতেই দেখি মেয়েটাও আমাদের দিকে তাকিয়ে আছে। কি মামা, খেয়েছিস নাকি? কি খাওয়ার কথা বলছিস? দুপুরে খেয়েই তো আসলাম। আরে খাওয়া সেই খাওয়া না, এই ঝালমরিচকে দেখে ক্রাশ টাশ খেলি নাকি? মামুনের এমন কথায় আরেক দফা হাসলাম। সেদিনের মতন বুড়িগঙ্গার পাড়ে হাওয়া খেয়েই মেসে ফিরে এলাম। ভোর সকালে পিটি প্যারেড করে এসে মেসের সকালে নাস্তা করে চলে এলাম ডিউটিতে। আমি আমার ইউনিটে আর মামুন তার ইউনিটের ডিউটিতে। মেসের পেছনে ছোট্ট একটা মিনি গেট, ছোট চেকপোস্ট ঘরে বসে টাইম লিস্ট দেখছিলাম। ঠিক তখনই দেখি কালকের ঝালমরিচ ওরফে নিশি নামের মেয়েটা কাঁধে ব্যাগ নিয়ে এগিয়ে আসছে। চেকপোস্টের জানালা থেকে নিশিদের বিল্ডিং অর্ধেক দেখা যায়। সেখান থেকে নিশিকে দেখে আমি আরেকটু ভেতরে চলে এলাম, যেন সামনাসামনি দেখা না হয়। আমার সাথে আরো একজন ডিউটিতে আছে, কিন্তু তাকে ভেতর থেকে কোথাও দেখতে পাচ্ছি না। মাথা নিচু করে ওয়াকিটকিটা নেড়ে চেড়ে দেখছি। ঠিক সেই মুহূর্তে ঝালমরিচের ডাক। এই যে শুনছেন, গেট খুলুন, আমি বাইরে যাব। তার ডাকে আমি না চাইতো ভেতর থেকে বাইরে আসতেই তার চেহারা উজ্জ্বল হয়ে উঠল, যেন দামি কোনো কিছু হাতে পেয়েছে সে। ও, আপনি তা ভেতরে বসে ঘুমাচ্ছেন নাকি? ডিউটিতে আছেন, কাজ ছেড়ে পাহারা দিবেন, তা না ভেতরে খুপড়িতে বসে কি করছেন? কাজে ফাঁকি দেওয়া হচ্ছে? এসব একদমই চলবে না। নতুন এসেছেন, কোথায় বেশি বেশি অ্যাক্টিভ থেকে জানান দেবেন নিজের যোগ্যতা, সেখানে বসে বসে দিন গুনছেন। হ্যাঁ, এই মেয়ের মরিচ মাখা কথাগুলো আমার মোটেও ভালো লাগছে না। যেখানে উপর থেকে আমাকে কিছু বলা হচ্ছে না, সেখানে এই ঝগড়টে মেয়েটা আমাকে শাসাচ্ছে। সে কে আমাকে বলার? কোন অধিকারে আমাকে কথা শোনাচ্ছে? নেহাত জেসিওর মেয়ে, না হয় টেনে একটা থাপ্পড় লাগিয়ে দিতাম। অভদ্র মেয়ে। কি হলো, কি ভাবছেন? মনে মনে আমাকে গালি দিচ্ছেন মনে হয়। বলছি যে আমার ক্লাস মিস করাতে চান আপনি? আপনার জন্য আমি ক্লাসের সবার সামনে দাঁড়িয়ে থাকবো, এই প্ল্যান আপনার? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? হ্যাঁ, গেট খুলে দিন, আমি বেরিয়ে হচ্ছে। এবার আর রাগ সামলাতে পারছি না। আমাকে শুনিয়ে যাচ্ছে, থামার নামই নেই। মেয়েটা বড্ড বেশি কথা বলে। চুপ না থেকে প্রসঙ্গ পাল্টাতে বললাম, আপু, আপনি দেরি করে ফেলেছেন। প্রতিদিনে কি দেরি করে ক্লাসে যান? সকাল 8টার পর এই মিনি গেটটা দিয়ে বাইরে যাওয়ার পারমিশন নেই। এতদিন এখানে থেকে এতটুকু অন্তত আপনার জানার কথা। আবার মুখে মুখে তর্ক করছেন? সাহস তো কম না আপনার। এতদিন আমি আপনার টাইমে এখানে যাওয়া আসা করি, কেউ কিচ্ছু বলে না, অথচ আপনি আমার সাথে ঝামেলা করছেন। চাকরি হারানোর ভয় হয় না আপনার? সরে দাঁড়ান, বের হবো আমি। দাঁতে দাঁত ঘষে চুপচাপ মাথা নিচু করে গেট খুলে দিয়ে সরে দাঁড়ালাম।
এই অভদ্র মেয়ের সাথে যত কথা বলবো ততই মাথা গরম হবে। তার চেয়ে বরং কথা না বাড়িয়ে নিজের হার নিজে মেনে নেওয়াই ভালো। আমি সরে দাঁড়াতেই মুখ ভেঙচি দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা আর একটা মেয়ের সাথে চলে গেল সে। আচ্ছা, ঝামেলায় পড়লাম রে বাবা। আসতে না আসতেই একটা মেয়ে এমন খুঁজে খুঁজে ঝগড়া কেন করছে তা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি রে নিশি, কার সাথে এভাবে ঝগড়া করছিলি? চিনিস নাকি তাকে? আরে না, চিনি না, কিন্তু চিনি নিতে সময় লাগবে না। তবে মানতে হবে সে কিন্তু খুব স্মার্ট। আমি ক্রাশ খেয়েছি নিশি। সিঙ্গেল থাকলে একটু লাইন লাগিয়ে দিস প্লিজ প্লিজ প্লিজ। চুপ থাক তুই, তোর জিজু হবে সে, একদম বাজে নজর দিবি না বলে দিলাম। কি তলে তলে এই চলে? আমাকে জানালিও না একবার। তা কবে থেকে চলছে এসব? আরে ধ্যাত, বেচারা তো জানি না, কালকে এসেছে এখানে, মাত্রই তো নতুন নতুন ক্রাশ খেলাম। এখন গিলে দেখি হজম হয় কিনা। নিশির নজরে পড়েছে, পালাবে কই? আগে একটু নাস্তানাবুদ করে দেখি, এখন চল, দেরি হচ্ছে। ওদিকে রোহান তামান্নার পথ আটকে দাঁড়িয়ে আছে। তামান্না বেশ রাগ দেখেই বলল, দেখুন রেহান ভাইয়া, আমার পথ ছাড়ুন, দেরি হচ্ছে। দুদিন ভার্সিটিতে যাইনি, আজকে যেতে হবে। তাই তো বলছি, আমার বাইকে উঠে এসো, আমি দ্রুত তোমাকে পৌঁছে দেব। আর তাছাড়া সাকিব কিন্তু আমাকে তোমার চোখে চোখে রাখতে বলেছে। আপনার বাইকে আমি যাব না, কতবার বলবো? আর মাহাদিম ভাইয়া কি বললো না বললো তাতে আমার কি? সরে দাঁড়ান প্লিজ। তামু, একটা সুযোগ কি আমায় দেয়া যায় না? বিশ্বাস করো, নিরাশ করবো না তোমায়, সবটুকু ভালোবাসা দেব, এক বিন্দু পরিমাণ কষ্ট পেতে দেব না। একবার সুযোগ দাও প্লিজ। আপনি কি বাংলা বোঝেন না? সরে যান, আমার পথ ছাড়ুন, দেরি হচ্ছে আমার। প্লিজ তামু। দেখুন, আমি আপনাকে নিয়ে ভাবতে চাই না, আর তাছাড়া আপনার প্রতি আমার কোনো ফিলিংসই কাজ করে না। যাকে চাই সে বোঝে না, অথচ অন্য কেউ এসে বিরক্ত করে, যত সব। আমি বিরক্ত করি তোমাকে? কিছু না বলেই হন হন করে চলে যায় তামু। এদিকে তামুর চলে যাওয়ার পথে মামুন তৃষ্ণার্ত কাকের মতো চেয়ে আছে। ভালোবাসার মানুষটার কাছ থেকে একটু যদি ভালোবাসা পেত, একটু যদি সহানুভূতি পেত, তবে কি খুব বেশি ক্ষতি হবে? এদিকে আমি আজ এক সপ্তাহ পর ডিউটি বাদ দিয়ে বসে আছি সরকারি মিনিবাসের উদ্দেশ্যে। টানা এক সপ্তাহ বুট জুতা পায়ে পড়ে থাকায় বড় আকারের ফসকে নেই, দুদিন কাতরাচ্ছি। তাই ঠিক করলাম আজ CHMS থেকে ঘুরে আসব। আজ আর ঝালমরিচের সাথে দেখা হবে না মনে হতেই খুশি খুশি লাগছে। গত এক সপ্তাহ আমাকে জ্বালিয়ে খেয়েছে, না পারি সইতে আর না পারি কিছু বলতে। বাস আসতেই প্রথমে আমি উঠলাম। আমাকে হাজিরা খাতা ধরিয়ে দেওয়া হলো সকালের উপস্থিতি খাতায় টুকে রাখতে। ইতিমধ্যেই বাসের বেশ অর্ধেকই রোগী এসে পড়েছে। হাজিরা খাতা খুলতে যাব ঠিক তখনই আমার নাম ধরে কেউ ডেকে উঠল। দরজায় চোখ ফিরে তাকাতেই দেখি লালমরিচ ওরফে নিশি নামক অভদ্র মেয়েটা এখানেও হাজির। যেখানে যায় না কেন সেখানে এর আগমন হয় কিভাবে? ও, আপনি এখানেও? আমার পেছনে নিচ্ছেন নাকি? এই মেয়ের সাথে এত মানুষের সামনে এভাবে ঝগড়া করার কোনো ইচ্ছেই আমার নেই, তাই প্রসঙ্গ পাল্টাতে বললাম, বাবা মা কেউ আসেনি সাথে? মায়ের সাথে বলেই সে আমার পেছনের সিটে গিয়ে বসে পড়ল। তার সাথে মধ্যবয়সী একজন মহিলাও তার পাশে এসে বসে। সবাই বাসে এসে বসার পর বাস ছেড়ে দিল CHMS এর উদ্দেশ্যে। আমি এর আগে আরেকবার ঢাকা CHMS এ এলেও নিজের জন্য আসিনি, তাই এবার একটু প্রস্তুতি নিয়ে যাচ্ছি। সিটে বসে বসে নতুন জীবনের কথা ভাবছি। কোথায় ছিলাম আর কোথায় এলাম? মামুন ছাড়া পুরনো কেউই নেই। আবার হয়তো নতুন মানুষের সাথে পরিচয় হবে, বন্ধুত্ব বাড়াতে হবে, নতুন সম্পর্ক। তবু পুরনো সম্পর্কের মায়ে কাটানো যায় না। ভাবছি আফরার কথা। আমার মনের আফসোস কি সে বুঝতে পারছে না? সে কি আমার অনুভূতি আকুতি ভরা চেহারা কখনো চেয়ে দেখেছে? আমার ভালোবাসাময় আবেগকে সে অনুভব করেছে? হয়তো না। আমি হয়তো কেন বলছি? সে কেন আমাকে নিয়ে ভাববে? সে তো অন্য কারো। আমার প্রহর তো তার অপেক্ষাতেই কেটে যাচ্ছে। যাক না, মন্দ কি? আমি তো ক্লান্ত হচ্ছি না। আমার প্রতিটা প্রহর তো তার চিন্তাতেই কাটে, আর রাত মায়াতেই কাটছে। প্রতিটা রাত বিরতিহীন অপেক্ষায় তাকে ফিরে পাওয়ার আশ্বাস। আমার সুন্দর মনে সুন্দর ভাবনায় পানি ঢেলে কেউ একজন পেছন থেকে আমার পিঠে ধাক্কা দিচ্ছে। প্রচন্ড অস্বস্তি হলেও আমি পেছনে ফিরে তাকালাম না, কারণ আমি জানি ধাক্কা দেওয়ার কাজটা আমার পেছনে বসার নিশি মেয়েটা ছাড়া আর কেউই করবে না। কোনো হেলদোল নেই দেখে সে আবার আমার পিঠের একটা অংশে জোরে একটা চিমটি কেটে দেয়, যার ব্যথা আমাকে নইতে বাধ্য করে। হাত দিয়ে চিমটি দেওয়ার জায়গায় ঘুরছি, যদিও তাতে বিন্দুমাত্র ব্যথা লাঘব হচ্ছে না। ব্যথায় আমি মুখ কুঁচকে পেছনে তাকাতেই দেখি সে তার সামনের পাটির দাঁত বের করে হাসছে। তার এমন হাস্যোজ্জ্বল চেহারা দেখেই মুহূর্তেই আমার মেজাজ বিগড়ে গেল।
চল শক্ত করে তার দিকে তাকিয়ে আসতে বললাম, কি হচ্ছে কি? চিমটে দিয়েছেন কেন? আমাকে পাত্তা না দিলে এমনিই হবে। এতক্ষণ ধাক্কাচ্ছিলাম, আপনার গায়ে লাগেনি? গন্ডারের চামড়া নাকি আপনার? এখন যা বলছি তা শুনেন। ড্রাইভারকে বলুন রেডিওটা ছেড়ে দিতে, সুন্দর রেখে বাংলা গান চালু করতে বলুন, না হয় আপনাকে আমি এখানে বাসে থাকতে দিব না, বলে দিলাম। রাগে আমার নিজের মাথার চুল ছিঁড়তে মন চাইছে। এই মেয়ে নিজেকে ভাবেটা কি? যা বলবে আমাকে তাই করতে হবে, কিন্তু এখন না করে উপায় নেই। অগত্যা নিজের রাগকে কোন রকম সামলে ড্রাইভারকে বললাম নিশির কথা। ড্রাইভার নিজেও একজন সৈনিক, আমার দিকে আর চোখে একবার তাকিয়ে নাম না চেনা কোনো এক সিঙ্গারের গান ছেড়ে দেয়। আমি আমার সিটে বসে পেছনে তাকিয়ে বললাম, এবার খুশি তো? অনেক থ্যাংক ইউ। আসলে গাড়িতে চড়ে গান শোনার মজা আলাদা, তাই এত কষ্ট করে আপনাকে দিয়ে রেডিও অন করলাম। আপনি কষ্ট করেছেন? সব কষ্ট তো আমার উপর দিয়ে গেল। আবেগ বলেই সামনে ফিরে গা এলিয়ে দিলাম। কোথায় যে একটু শান্তি পাবো কে জানে। এই মেয়ে আমার পিছু ছাড়ছে না কেন? রহম করো খোদা। বাস সিএসএম এর সামনে এসে থামলে একে একে সবাই নেমে পড়ে। আমি ইচ্ছে করেই দেরি করে নামার সিদ্ধান্ত নিলাম, না হয় এই যাত্রায় আরো একবার যে ঝগড়া হবে তা ঠাহর করতে পারছি। ভেতরে প্রবেশ করে হাতে মেডিকেল ট্রিটমেন্ট বুক নিয়ে রিসেপশন রুমে দাঁড়িয়ে নিজের ডাটা এন্ট্রি করতে যাব, তখনই পেছন থেকে কেউ একজন ডেকে উঠে বলল, এই যে শুনছেন, আমাকে একটু হেল্প করবেন? কণ্ঠ শুনে পেছনে তাকাতেই আমার মুখ হা হয়ে গেল। সামনের মানুষটাকে দেখার জন্য এই মুহূর্তে এমন পরিবেশে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেও আমাকে দেখে বোধ হয় একটু অবাক হলো, চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি এখানে? তার কথায় আমার মুখে কোনো বুলি ফোটেনি। আমি তখনও তাকিয়ে আছি তার দিকে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি আজ হুট করেই তার দেখা পাবো। অবাকের রেশ কোনোভাবে কাটিয়ে তাকে বললাম, আপরা তুমি এখানে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, না মানে বাবা। কি হয়েছে আঙ্কেলের? কোথায় উনি? সাথে এসেছেন? হ্যাঁ, ওয়েটিং রুমে বসে আছে। আমি আসলে কি করব কিছু বুঝতে পারছি না। আজই এখানে নতুন এলাম, সিটি হসপিটাল থেকে আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে, কিন্তু। বুঝেছি, দাও আমাকে খাতাটা দাও, আমি ডাটা এন্ট্রি করিয়ে দিচ্ছি। আপনার কাছ থেকে মেডিকেলের খাতা নিয়ে আমি ডাটা এন্ট্রি করিয়ে দিলাম। খুশি মনে আমাকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে নিলেই আমি তাকে পেছন থেকে ডেকে আবার বললাম, আফরা আঙ্কেলের সাথে একবার দেখা করতে পারি? সে কিছুক্ষণ নীরব থেকে মাথা নাড়িয়ে আমাকে তার সাথে আসার ইশারা করতেই আমার মুখে হাসি ফুটল। তার বাবার সাথে কিছুক্ষণ কথা বলে আফরাকে সব বুঝিয়ে চলে আসতে যাব, তখনই সে আমাকে বলে, শুনুন দেখুন, সেদিনের ব্যবহারের জন্য সরি। আসলে বিয়েটা ভেঙে দেওয়াছে আর আমার কোনো উপায় ছিল না। আমাকে সেদিন একবার বললেই পারতে, তুমি যাকে ভালোবাসো সে আর কেউই না মামুন। তবে পরে জানতে পেরে খুব খারাপ লেগেছিল। মামুন এখনো আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি, তবে আমি ঠিক জানি সে মামুন ছাড়া আর কেউই না। তোমরা রিলেশনে আছো সেটা যদি আমি আগে জানতাম তাহলে কখনোই তোমাকে দেখতে যেতাম না। এই নিয়ে আর কোনো প্রয়োজন পড়লে রিসেপশনে এসে আমাকে ডেকো, আমি হেল্প করব। আসি। আমার কথায় আফরা মাথা নিচু করে আছে। মুচকি হেসে আমি সেখান থেকে চলে এলাম। আর বেশিক্ষণ সেখানে থাকলে হয়তো আবেগে আরো কিছু বলে ফেলবো তাকে। নিজের ডাটা এন্ট্রি করে ওয়েটিং রুমে বসে আছি আমি। আমার সিরিয়াল আসতে বেশ খানিকটা সময় হাতে আছে। প্লাস্টিকের শক্ত চেয়ারে বসে আমিও ঝিমুচ্ছি, এমন সময় মনে হলো কেউ কিছু একটা দিয়ে আমার বাহুতে বাড়ি মারলো। চোখ মেলে তাকাতেই দেখি নিশি মেডিকেল খাতা দিয়ে আমার বাহুতে মেরে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কোমরে দুহাত রেখে আমাকে বলে, সরে বসুন, আমি এখানে বসবো। পেছনে বসুন, সিট খালি আছে। আমি এখানে আগে বসেছি, সরতে পারবো না। ভালো হবে না কিন্তু। আপনি সরে বসবেন নাকি আমি আপনার কোলে বসবো, কোনটা? দ্রুত আমি পাশের খালি চেয়ারটাতে এসে বসলাম। এই মেয়েকে আমার এক বিন্দুও মাত্র বিশ্বাস নেই, যা বলে তাই করেও ফেলতে পারে। ওই মেয়েটা কে ছিল? তার কথায় আমি কোনো জবাব দিলাম না, চুপ করে সামনের দিকে তাকিয়ে আছি বসে। আমি জানি সে আপনার কথা জিজ্ঞাসা করছে, কিন্তু তার কথা বললে এই মেয়ে না আবার সিন ক্রিয়েট করে। সে আমার জবাব না পেয়ে আমাকে বলল, আপনি কি চান আমি চিৎকার করে সবার সামনে আপনাকে কথাটা জিজ্ঞেস করি? তার কথায় আমি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রইলাম। কে ছিল মেয়েটা? আমার ফ্রেন্ড। ফ্রেন্ডের সাথে কিসের এত কথা? তার বাবা অসুস্থ, হার্টের রোগী। তার বাবার কথা তাকে জিজ্ঞাসা করছিলাম। আপনাকে আমি সব কথার কৈফিয়ত কেন দেব বলেন তো? কি আপনি আমার? কোনো সম্পর্ক আছে আমাদের? নেই তো। তাহলে কিসের তো অধিকার খাটিয়ে কথা বলেন আপনি আমার সাথে? নেহাত আপনার বাবা আমার সিনিয়র। নালিশের ভয়ে তটস্থ থাকি আমি সবসময়, তাই বাধ্য হয়ে আপনার কথা মানতে হয়। না হয় কবে আপনার গালে আমার হাত চলে যেত। আসার পর থেকে একটার পর একটা বাহানা আপনি আমাকে জ্বালিয়ে মারছেন। আরে বাবার সমস্যা কি আপনার? কি চান আপনি আমার থেকে? প্রচন্ড রেগে আমি তাকে কথাগুলো বলতেই তার চোখ ছলছল করে উঠল।
হুট করে এমন কথা হয়তো সে আশা করেনি, কিন্তু কি করার আছে, সহ্যের সীমা অতিক্রম করলে যে কেউই চটে যাবে। আমি তার দিকে আর তাকালাম না। মেয়েটা বোধহয় লজ্জা পেয়েছে, কিংবা জাগে তার রাগ কান্না দিয়ে আমার কোনো কিছু যায় আসে না। আমার কাজ হয়ে গেলে দুপুরে সিএইচডি এর বড় ক্যান্টিনের ভেতরে বসে লাঞ্চ করছিলাম। এমন সময় কেক, বার্গার আর কোক নিয়ে কোথা থেকে উড়ে এসে আমার সামনে বসে পড়ে নিশি। কোকের বোতলটা সজোরে টেবিলে রাখে। বুঝলাম আমার ওপর এখন ঝড় বইবে। চুপচাপ খাবারে মন দিলাম, কিন্তু আমার মৌনতা বোধ হয় তার পছন্দ হয়নি। একবার আমার দিকে তাকিয়ে মেকি হেসে তার শক্ত হিল দিয়ে আমার ফোসকা পড়া পায়ে খুব জোরে পাড়া দেয়। এই মুহূর্তে আমার কেমন রিয়েক্ট করা উচিত জানা নেই। আশেপাশে প্রচুর মানুষ। খোলা জায়গা হলে আমি এখনই গলা ফাটিয়ে চিৎকার দিতাম। রক্তচক্ষু নিয়ে নিশির দিকে তাকালাম, অথচ এই মেয়ের কোনো প্রতিক্রিয়াই নেই। ভেতরে ভেতরে আফসোস হচ্ছে আমার। তবে কি এই চাকরিতে এসে আমি ভুল করলাম? এই গুন্ডি মেয়ের পাল্লায় আমাকে কেন পড়তে হলো? এভাবে দিন কাটছিল আমার। চুপচাপ সবকিছু সহ্য করা ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। আজ হঠাৎ রেহানের কথা খুব মনে পড়ছে। কে জানে তামুর খেয়াল রাখছে কিনা। 5 মাস তো হয়ে এলো। ভাবছি গ্রীষ্মকালীন 3 মাস কোর্সের আগে একবার বাড়ি থেকে ঘুরে আসব। এদিকে মামুনের ইউনিট কোর্স থেকে আলাদা ফিরে আসার সময় হয়ে এসেছে। তারা ফিরে এলেই আমাদের ইউনিট যাবে। রুমে একা একা ভালো লাগছে না। বিছানায় শুয়ে শুয়ে রোহানকে ফোন দিলাম। ভুল করে এই নাম্বারে ফোন করে ফেলেছি উদয়। চোখের সামনে ফোন নিয়ে দেখো, অন্য কাউকে ফোন দিতে গিয়ে আমার নাম্বারটা ডায়াল করে ফেলেছিস। ফোন রাখ। কি বলিস রেহান? আমি তো তোকেই ফোন করেছি, অন্য কাউকে কেন করতে যাব? আমাকে তোর মনে আছে যে ফোন করবি? কে আমি? আমাকে তুই চিনিস? কই, আমি তো চিনি না। রাখছিস কেন? জানিসই তো কত ব্যস্ত থাকি। সারাদিন ডিউটি শেষে খেয়ে দিয়ে রাতেও ডিউটিতে থাকা লাগে। এখানে মানুষ কম এখন, তাই ব্যস্ততা অনেক। শত ব্যস্ততা থাকলেও একটু খোঁজ নেওয়া যায় মামা, যদি ইচ্ছে থাকে। তোর তো ইচ্ছেটাই মরে গেছে, সবাইকে ভুলে গেছিস তুই। তোরা কেউই বুঝবি না আমাদের আর্মিদের অবস্থা। জাগি, কেমন আছিস? আর তামু এখন কেমন আছে রে? পিচিটাকে দেখে রাখছিস তো? তামুর কথা আর বলিস না। মেয়েটা যদি আমাকে একটু পাত্তা দিত, তবে 3 দিন আমি জায়নামাজে বসে কাটাতাম। আমার ব্যবসার কাজের মধ্যেও প্রতিটা দিন তার সাথে ভার্সিটিতে আসা যাওয়ার সময় কথা বলতে চাই। কোনো ছেলে ডিস্টার্ব করে কিনা, তার কোনো কিছুর প্রয়োজন কিনা, এমনকি ভার্সিটির প্রিন্সিপালের কাছেও তাকে নিয়ে কথা বলেছি, যেন তামুর দিকে এক্সট্রা নজর রাখে। প্রতিদিন বিকেলে ওদের বাসার সামনে আমি আর মেহেদি হাঁটতে যাই, কখনো কখনো সন্ধ্যা পর্যন্ত আড্ডা দেই। কিন্তু মহারানী যদি একটু আমার দিকে ফিরে তাকাতো। মেয়ে মানুষের মন এত শক্ত কিভাবে হয়, আমার তো সেটাই মাথায় ধরে না। এতগুলো দিন তার পিছনে পড়ে আছি, তারপরও যদি একটু তার মন গলতো। হ্যাঁ রে সাকিব, একটু বুদ্ধি দে আমাকে। কি করব আমি এই মেয়ের মনে জায়গা পাওয়ার জন্য? রেহানের কথা শুনে আমার হাসি পাচ্ছে খুব। বেচারা পিচিটার জন্য কামলার মতন খাটছে। সচক্ষে দেখতে পেলে বোধ হয় আরো বেশি মজা পেতাম। হাসি থামিয়ে বললাম, হেরে গেলে চলবে না মামা। তামুকে পটাতে পরিশ্রম কন্টিনিউ রাখ। মেয়েদের মন বলে কথা, একবার কারো উপর বিশ্বাস রাখলে আর কখনো ভুলবে না। প্রয়োজন হলে কিডন্যাপ করে নিয়ে বিয়ে করে ফেল। তাছাড়া আমার সঙ্গ পেয়ে পেয়ে শক্ত হয়ে গিয়েছে পিচ্চিটা। নরম করার দায়িত্ব তোর উপরে দিয়ে আমি এখন নিশ্চিন্তে আছি। এবার বাড়ি এলে তোদের বিয়ে খেয়ে তবেই যেন যেতে পারি। তুই বাড়ি কবে আসছিস? এই তো 3-4 দিন পর। মামুন এলে দুজনে একসাথে আসবো। এখন রাখি, ভালো থাকিস। হ্যালো ভিউয়ার্স, এই গল্পের প্রথম সিজন এইখানেই শেষ করছি। এই গল্পের দ্বিতীয় সিজন খুব দ্রুতই আপলোড হবে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের যে কোনো একটা গল্প এনজয় করুন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।